ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থা জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, রিমালের অবস্থা, সর্বশেষ অবস্থান কি এবং এর প্রভাবে লক্ষ্মীপুর অঞ্চলে কি ধরনের অবস্থা দেখছেন আপনারা? ঘূর্ণিঝড় যে রেমালের যে প্রভাব সেটি কিন্তু আমরা বিকেল 4টার পর থেকে আমরা এখানে দেখেছি। এর মধ্যে লক্ষ্মীপুরের যেই মেঘনা রয়েছে, মেঘনা কিন্তু আমরা দেখেছি পানির যে উচ্চতা বা পানির যে ঢেউ সেটি অনেক বেশি হচ্ছে এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফিট উচ্চতায় কিন্তু জোয়ার হয়েছে। এর মধ্যেই এই জোয়ারের কারণে, অস্বাভাবিক জোয়ারের কারণে যে নির্বাঞ্চল রয়েছে, রামগতির যে চরগজারিয়া, বয়াসর, সর আবদুল্লাহ, তেলিচর, বড়খেরি এবং কমলনগরের লুদুয়া, নাসিরগঞ্জ, মাতাবরহাট এবং সদরের যে চরমেঘা এবং রায়পুর উপজেলার চরখাসিয়া যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ 15টি এলাকায় কিন্তু পানি ঢুকে এলাকায় প্লাবিত হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তবে এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন, যেন কোনো ক্ষতি হলে যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা লক্ষ্মীপুরে যে 189টি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে, এর মধ্যে আমরা দেখেছি যে মজিদ চৌধুরী ঘাট বা রামগতির 2-1টি আশ্রয় কেন্দ্রে কিছু মানুষ এসেছে। এর মধ্যে কিন্তু যে চরগজারি বা যে সর আবদুল্লাহ, সেখান থেকে মানুষজনদেরকে নিয়ে আসার যে ব্যবস্থা সেটি করা হলো। তারা তাদের এই যে বাসস্থান ছেড়ে, তাদের ভিটামাটি ছেড়ে তারা আসতে চাচ্ছেন না, তারপরেও তারা চেষ্টা করছেন এখন পর্যন্ত। তবে জেলা প্রশাসক যে সুরাইয়া জাহান যেটি আমাকে জানিয়েছেন, তিনি বলছেন যে লক্ষ্মীপুরে যে প্রায় 20 লাখ টাকার যে নগদ অর্থ রাখা হয়েছে এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে, পাশাপাশি শুকনো খাবারও রেডি আছে। যখন ঘূর্ণিঝড়ের যে আঘাত আনার পরে যদি ক্ষয়ক্ষতি হলে যেন তার মোকাবিলা করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুর, বোলা বা বরিশাল যেই নৌ রোড রয়েছে, সেই নৌ রোডটি কিন্তু গতকাল থেকেই যে নৌযান চলাচল বন্ধ থাকায় কিন্তু ঘাটে প্রায় কয়েকশো মানুষ তারা আটকা পড়েছে। তাদের বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের রাখা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটি তারা জানিয়েছে। তবে আমরা ইতিমধ্যে যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেটি হয়তো আরো বাড়বে। আর রাত এখন কিন্তু আমরা যে 8টার পরে যে জোয়ার আসার কথা, জোয়ার আসলে পানির যে উচ্চতা সেটি আরো বাড়বে, এমনকি এখানকার যে স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো অর্থাৎ যতই কিন্তু যে রাত হচ্ছে ততই আমরা দেখেছি যে রেমালের যে প্রভাব সেটি কিন্তু হচ্ছে জড়। ধন্যবাদ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরে যোগাযোগ করবো আপনার সাথে। রাজধানীর আগারগাঁয়ে ঘূর্ণিঝড় রিমালের বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। চলে যাচ্ছি সরাসরি সেখানে। ক্রমিক নাম্বার 14, তারিখ হচ্ছে 26/5/2024। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে, আপনাদের একটু ডিস্টার্ব হয়েছে, আমি প্রথম থেকে পড়ি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় 21.2 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89.2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে। এটি আজ 26 মে 2024 সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 145 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 150 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দমকা ঝড়ো হাওয়া সহ ভারীর পরিমাণ হচ্ছে 44 থেকে 88 মিলিমিটার পার 24 ঘন্টা এবং অতি ভারী সেটা 89 মিলিমিটার প্রতি 24 ঘন্টার ভেতরে বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই হলো আমাদের বুলেটিন। আর আমাদের মনে হয় যে এটা ঘূর্ণিঝড়ের যে নিচের বডিটা, এটা এই সেন্টারটা অতিক্রম করার পরে আস্তে আস্তে এই বডিটাও অতিক্রম করবে পর্যায়ক্রমে। এইটা আমরা তো বলেছি যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ এটা এখন অলরেডি টাচ করেছে আমাদের কিন্তু উপকূল টাচ করেছে। হ্যাঁ, আমরা এখানে দিলাম হলো কোয়ার্টার ডাটা দিয়ে সন্ধ্যা 6টার ডাটা দিয়ে দিচ্ছি, মানে সন্ধ্যা 6টার পর পরই সে মানে উপকূল অতিক্রম করা শুরু করেছে। কেন্দ্রটা এটা উপকূল বলতে আমরা কিন্তু মংলা থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে যে সাতক্ষীরা, খুলনা যে অঞ্চল আছে এই অঞ্চলের ভিতরে ওই দিক দিয়ে পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড আছে এই মাঝখান থেকে সে ঢুকছে, তার মূল যে কেন্দ্রটি, কিন্তু তার পেরিফেরাল অংশ অন্যান্য অংশগুলোতে মানে তার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়ার প্রেস ব্রিফিংয়ে আমরা শুনছিলাম। আমরা এখন চলে যাচ্ছি সাতক্ষীরায়, যেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। শাহরিয়ার অনির্বাণ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সর্বশেষ কি অবস্থা ঝড়ের এবং সেখানের প্রভাব কেমন দেখছেন সাতক্ষীরা অঞ্চলে? সকাল থেকেই সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয় ফিরিয়ে আসার জন্য বারবার করেই বলা হচ্ছিল যেন সামনের সময়গুলোতে যেন তারা নিরাপদে থাকে। এই জন্য আপনাকে যদি এখনকার চিত্র দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার যারা গ্রামের লোক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং এসে তারা দেখছেন যারা গ্রাম থেকে যারা ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছেন সেই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে এখন সাইক্লোন সেন্টারে আসছেন তারা। আমরা সন্ধ্যার পর থেকে তারা দেখেছি যে এই এলাকায় সাতক্ষীরা এবং মুন্সিগঞ্জ এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে, যে বেড়িবাঁধগুলো একেবারে খুব নাজুক হয়েছিল, সেই বেড়িবাঁধের কাছাকাছি যারা ছিল তারা সন্ধ্যার পর থেকেই এই সাইক্লোন সেন্টারে আসা শুরু করেছেন। শাহরিয়ার অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন।